ক্লাস 11 এর ফিজিক্স ক্লাসে তোমাদের আরো একবার ওয়েলকাম। আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছিলাম, এক্সপ্যানশন অফ গ্যাসেস, সেখানে আমরা আগের দিন চার্লসের ল, বয়েলস ল, প্রেসার ল, দুটো গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করেছি। আজকে তারপর থেকে আমরা আলোচনা শুরু করছি। আজকে আমরা যেখান থেকে আলোচনা শুরু করব সেটা হলো রিলেশন বিটুইন টু কোএফিসিয়েন্ট। আগের দিন আমরা ভলিউম কোএফিসিয়েন্ট আর প্রেসার কোএফিসিয়েন্ট জেনেছিলাম, তাদের মধ্যে সম্পর্কটা কি সেটা আজকে আমরা দেখব। ধরা যাক 0 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন V0 এবং চাপ P0। গ্যাসটিকে T ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণ করা হলো। এই উষ্ণতা বৃদ্ধি আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে আয়তন V0 স্থির রেখে চাপ P0 থেকে বাড়িয়ে PT করা হলো। আর একটা হচ্ছে চাপ P0 স্থির রেখে আয়তন V0 থেকে বাড়িয়ে VT করা হলো। প্রথম ক্ষেত্রে যখন V0 কনস্ট্যান্ট, তখন চাপের সূত্রানুযায়ী আমরা লিখতে পারি PT সমান সমান P0 1 প্লাস গামা ভি টি। আবার সেকেন্ড শর্ত অনুযায়ী যখন চাপ P0 কনস্ট্যান্ট, তখন চার্লসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি VT সমান সমান V0 1 প্লাস গামা পি টি। যেহেতু উভয় ক্ষেত্রেই অন্তিম উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড, তাই বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? PT V0 সমান সমান P0 VT। এবার PT আর VT জায়গায় প্রেসার ল আর চার্লস ল থেকে আমরা যে দুটো এক্সপ্রেশন পেয়েছি, সেই দুটো এক্সপ্রেশন যদি পুট করি, তাহলে সেখান থেকে আমরা পাই P0 V0 1 প্লাস গামা VT ইকুয়ালস টু P0 V0 1 প্লাস গামা PT। সেখান থেকে লেখা যায় গামা V ইকুয়ালস টু গামা P, অর্থাৎ যে কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের মান সমান। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা বা পরম স্কেল। The temperature at which the volume and the pressure of a gas reduce to zero is called the absolute zero of temperature. The temperature is the lowest temperature in reality. মানে কি, যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। এই উষ্ণতা বাস্তবে সর্বনিম্ন উষ্ণতা। পরম শূন্য উষ্ণতাকে 0 ধরে উষ্ণতা পরিমাপের একটা নতুন স্কেল তৈরি করা হয়। একে উষ্ণতার পরম স্কেল বা অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার বলা হয়। এই স্কেলে উষ্ণতার পাঁচকে অ্যাবসলিউট এ ক্যাপিটাল এ অথবা কেলভিন ক্যাপিটাল কে দ্বারা সূচিত করা হয়। এই স্কেলে প্রতি ডিগ্রিকে সেলসিয়াস ডিগ্রির সমান ধরা হয়। সুতরাং যে স্কেলে -273 ডিগ্রি উষ্ণতাকে শূন্য ধরা হয় এবং যার প্রতিটি ডিগ্রি 1 সেলসিয়াস ডিগ্রির সমান, তাকে পরম স্কেল বা কেলভিন স্কেল বলা হয়। পরম স্কেলে জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন এবং জলের
স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন। এখন প্রশ্ন হচ্ছে যে এইকে পরম স্কেল নামকরণ করা হয়েছে কেন? অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার, why it is so named, কেন একে এটা বলা হয়? সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে 0 ডিগ্রি নির্বাচনের পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি কিন্তু নেই। যেমন সেলসিয়াস স্কেল বানানো হয়েছে বরফের গলনাঙ্ককে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জলের স্ফুটনাঙ্ককে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিয়ে। কিন্তু পরম স্কেলে 0 ডিগ্রি নির্বাচনের পেছনে বিজ্ঞানসম্মত কারণ আছে। যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয় এবং যে উষ্ণতার কম উষ্ণতা কল্পনা করা অর্থহীন, সেই উষ্ণতাকে শূন্য ধরা বিজ্ঞানসম্মত। উপরন্তু এই স্কেলে গ্যাসের প্রকৃতির উপরও নির্ভরশীলতা থাকে না। এই কারণে পরম স্কেল বলা যুক্তিসঙ্গত। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমরা বয়েলের সূত্র পড়েছি, চার্লসের সূত্র পড়েছি। বয়েলের সূত্রে আমরা পড়ে এসেছি যে E proportional to 1/v, অর্থাৎ যদি আমি তোমার উষ্ণতা এবং গ্যাসের ভর স্থির রাখি তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে সমানুপাতিক। আর চার্লসের সূত্রে আমরা কি পড়ে এসেছি? চার্লসের সূত্রে আমরা পড়েছি চাপ স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। সেখান থেকে আমরা জেনে এসেছি যে V proportional to T। আর বয়েলের সূত্র থেকে আমরা জেনেছিলাম V proportional to 1/T। যদি আমরা এই দুটোকে একসাথে করে লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো? সেক্ষেত্রে আমরা লিখতে পারবো V proportional to T/P। এবার যখন আমরা প্রপোর্শনাল সাইন থেকে ইকুয়ালস টু সাইনে নেব তখন আমরা কি লিখব? V সমান সমান A T/P বা PV equals to KT। K এর মান গ্যাসটির ভর এবং P, V এবং T এর এককের উপর নির্ভর করে। যদি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন P1 চাপে এবং T1 উষ্ণতায় V1 হয় এবং P2 চাপে ও T2 উষ্ণতায় V2 হয় তাহলে আমরা কি লিখতে পারি? P1 V1/T1 সমান সমান P2 V2/T2। আমরা জানি কোন নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাসের ভৌত অবস্থা তার চাপ, আয়তন ও উষ্ণতার উপর নির্ভর করে। তাই ওই তিনটি রাশির সংযোগে গঠিত সমীকরণটি, যে সমীকরণটা আমরা পেলাম P1 PV equals to KT, এই সমীকরণটিকে আদর্শ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বা ইকুয়েশন অফ স্টেট বলে। কোন বাস্তব গ্যাসই আদর্শ গ্যাসের সমীকরণটা কিন্তু পুরোপুরি মেনে চলে না। সাধারণ
উষ্ণতা ও চাপে বিচ্যুতি সামান্য হলেও উচ্চ চাপে এবং নিম্ন উষ্ণতায় এই বিচ্যুতি আমরা খুব প্রকটভাবে দেখতে পাই। এবার এই যে আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা পড়লাম PV = kT, এই k এর মান গ্যাসের ভরের উপর নির্ভর করে। চাপ T, উষ্ণতা T স্থির রেখে গ্যাসের ভর যদি তুমি দ্বিগুণ করো তাহলে গ্যাসের আয়তন দ্বিগুণ হয় এবং k এর মানও দ্বিগুণ হয়। সুতরাং দেখা যায় যে k এর মান গ্যাসের ভরের সমান হয়। যদি 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল বা 1 মোল পরিমাণ গ্যাস নেওয়া হয় তবে এই k এর বদলে সেটাকে আমরা R দিয়ে ডিনোট করি। অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী একই চাপ এবং উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ সকল গ্যাসের আয়তনই সমান হয়। সুতরাং 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রেই এই R এর মানটা একই হবে। এই কারণে R কে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা মোলার গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের ক্ষেত্রেই PV = R। 1 গ্রাম অণুর পরিবর্তে যদি আমরা n গ্রাম অণু নিই তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটাকে আমরা কি লিখব? PV = nRT। এখন এক আণবিক ভর বিশিষ্ট কোনো গ্যাসে ভর যদি m হয় তবে আমরা n = কি লিখতে পারি? সেক্ষেত্রে আমরা n = লিখতে পারি m/M। সেখান থেকে আমরা PV = কি লিখতে পারি? PV = m/M × RT। যদি এই সমীকরণটাকে আমরা PV = kT সমীকরণের সঙ্গে তুলনা করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো k = m/M × R। সুতরাং 1 গ্রাম গ্যাসের ক্ষেত্রে k = R/M, এটাকে আমরা ধরে নিলাম r। এই ধ্রুবকটিকে স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট বা আপেক্ষিক গ্যাস ধ্রুবক বলা হয়। যেহেতু বিভিন্ন গ্যাসের আণবিক ভর বিভিন্ন, তাই বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এই ধ্রুবকটির মানও বিভিন্ন হয়। এবার আমরা সার্বজনীন বা মোলার গ্যাস ধ্রুবকের মানটা নির্ণয় করব। ম্যাগনিটিউড অফ ইউনিভার্সাল অর মোলার গ্যাস কনস্ট্যান্ট, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম? R দিয়ে। আমরা জানি যে 1 গ্রাম অণু গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটা কি হয়? PV = RT। যে কোনো চাপ এবং উষ্ণতায় যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটি প্রযোজ্য। অতএব R = PV/T = কি হবে? P0V0/T0। এখানে P0 কি? P0 হচ্ছে প্রমাণ চাপ বা স্ট্যান্ডার্ড
প্রেসার, P0 হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, আর V0 হচ্ছে প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু গ্যাসের আয়তন। অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু গ্যাসের আয়তন আমরা কত লিখতে পারি? 22.4 লিটার, বা এটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে আমি লিখব হচ্ছে তোমার 22400 সেন্টিমিটার। P0 সমান সমান আমি কি লিখব? 76 সেন্টিমিটার এইচজি, সেটা সমান সমান কি লেখা যাবে? 76 ইন্টু 13.596 ইন্টু 980.665 টাইম পার সেন্টিমিটার। এবার উষ্ণতাটাকে T0 সমান সমান আমি কি লিখব? T0 সমান সমান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরেছি, যদি আমি এটাকে কেলভিনে নিই তাহলে আমি ওটাকে কি লিখব? তোমার 0 প্লাস 273 কেলভিন সমান সমান 273 কেলভিন। তাহলে R সমান সমান কি লিখব? P মানে হচ্ছে P0 মানে হচ্ছে তোমার 76 ইন্টু 13.596 ইন্টু 980.665 ইন্টু 22400 ডিভাইডেড বাই 273। ইউনিট কি হবে? ডাইন পার সেমি স্কয়ার প্রথমটার জন্য, প্রেসারের জন্য। তারপরে হচ্ছে তোমার ভলিউম, ভলিউম হচ্ছে সেমি কিউব, তোমার পার মোলের জন্য নিয়েছি আমরা সেমি কিউব, পার মোল, আর এটা হচ্ছে কেলভিন। তাহলে সেখান থেকে আমরা আর এর ভ্যালু কত পাবো? 8.314 into 10 to the power 7। এবারে দেখো ইউনিটগুলো যদি তুমি কাটাকুটি করো, সেমি স্কয়ার, সেমি কিউব, এগুলো কেটে গিয়ে কি থাকবে? ডাইন সেন্টিমিটার বাই মোল কেলভিন। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি আর্ক পার মোল কেলভিন। ডাইন সেন্টিমিটার মানে আর্ক পার মোল ইনটু কেলভিন। যদি তুমি এটাকে জুলে নাও তাহলে 10 to the power 7টা মানে থাকবে না, তাহলে তখন কত লিখব? 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে আর এর ভ্যালু বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু কত হবে? তোমার 8.314 জুল পার মোল পার কেলভিন। এইবার আমরা যে রিলেশনটা প্রুফ করব সেটা হচ্ছে গ্যাসটার চাপ, উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক। একটা আদর্শ গ্যাস নেওয়া হলো যার আণবিক ভর আমি ধরে নিলাম ক্যাপিটাল M। ধরা যাক ওই গ্যাসের ভর স্মল m1, ক্যাপিটাল T1 কেলভিন উষ্ণতার আয়তন এবং ঘনত্ব যথাক্রমে V1 এবং ρ1। এবার ভর যখন m2 হলো, স্মল m2 হলো এবং টেম্পারেচার T2 কেলভিন হলো, তখন আয়তন ও ঘনত্ব যথাক্রমে হলো V2 এবং ρ2। তাহলে V1 সমান সমান আমি কি লিখতে পারি? V1 সমান সমান কিন্তু আমি লিখতে পারি m1 বাই ρ1, আর V2 সমান সমান আমি লিখতে পারি m2 বাই ρ2। এবার আমরা কম্বিনেশন লটা যেটা পড়েছিলাম সেখানে আমরা কি পড়েছিলাম? P1 V1 বাই T1 সমান সমান 2V2 বাই T2। আর তোমার যদি যেহেতু গ্যাসটার যদি আমি স্মল m আর ক্যাপিটাল M এর টার্মে মানে ভর আর আণবিক ভরের টার্মে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? PV is equal to স্মল m RT। সেখান থেকে স্মল m মানে মোল নাম্বারটাকে আমরা লিখেছিলাম হচ্ছে স্মল m ভর বাই আণবিক ভর। তাহলে ওই কম্বিনেশন লতে যদি আমরা এটা পুট করি তাহলে সেখান থেকে আমি কি পাবো? P1 V1 divided by small m1 T1 equals to P2 V2 divided by small m2 T2। এইবার এখান
করো, তাহলে সেখান থেকে আমরা কি পাই? P1 divided by rho1 T1 equals to P2 divided by rho2 T2। সেখান থেকে আমরা কি লিখতে পারি? সেখান থেকে আমরা লিখতে পারি P divided by rho into T equals to constant। এবারে তুমি যদি চাপ স্থির রেখে উষ্ণতার পরিবর্তন করো, তাহলে আমরা কি লিখতে পারবো? rho1 T1 equals to rho2 T2 বা rho T সমান সমান constant বা rho proportional to 1 by T। অর্থাৎ at constant pressure the density of a gas is inversely proportional to its absolute temperature। অর্থাৎ চাপ স্থির থাকলে কোনো গ্যাসের ঘনত্ব তার পরম উষ্ণতার রাশি। সেম ভাবে তুমি যদি উষ্ণতা স্থির রাখো, তাহলে তুমি দেখবে যে উষ্ণতা স্থির থাকলে কোনো গ্যাসের ঘনত্ব তার চাপের সঙ্গে সমানুপাতিক হয়। অর্থাৎ সেক্ষেত্রে রো প্রপোর্শনাল টু হবে হচ্ছে P। তাহলে আজকে আমরা কি কি জানলাম? আজকে আমরা জানলাম দুটো তোমার কোএফিসিয়েন্টের মধ্যে রিলেশন, সেখান থেকে অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার, তোমার কম্বিনেশন অফ বয়েলস এন্ড চার্লস ল, ইকুয়েশন অফ স্টেট অফ অ্যান আইডিয়াল গ্যাস, সেখান থেকে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তার ম্যাগনিটিউড এবং রিলেশন বিটুইন প্রেশার, টেম্পারেচার এন্ড ডেন্সিটি অফ আ গ্যাস। তাহলে আজ এই অবধি।